প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক। জুলাই যোদ্ধাদের দেওয়া ইন্ডেমনিটি গ্রহণ করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, অফিস, আদালত। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। এদিকে আইএমএফ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী ডক্টর আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে বিএনপি। এছাড়া ব্যবসা সহজ করা, খরচ কমানো সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বৈঠকে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে জ্বালানির সংকট প্রসঙ্গে সবাইকে সংযমী ও সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানান তিনি। অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর তো অত্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে, শেয়ার বাজার খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে ট্যাক্স জিডিপি অবস্থা খুবই কঠিন। তো এগুলো থেকে উত্তরণ করতে হলে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলেছি এগুলো বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব, এবং এগুলো বাস্তবায়নের যে পদক্ষেপগুলো আমরা একটার পর একটা নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকগুলো সোশ্যাল সেক্টরে যেগুলো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী জুলাই যোদ্ধাদের যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সরকার তা গ্রহণ করবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের জুলাই যোদ্ধা হিসেবে অভিহিত করা এবং তাদের ইন্ডেমনিটি দেওয়ার মতো অধ্যাদেশ এগুলো সরকার গ্রহণ করবে। এছাড়া বিগত সময়ে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু অধ্যাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে উল্লেখ করে 2024 পরবর্তী জন আকাঙ্ক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। মাননীয় সদস্য জয়নাল সাহেব বলবেন, অ্যাডভোকেট জয়নাল ভাই, আর আইনমন্ত্রী বলবেন। এখনো মিটিং চলছে, এটা আরো কয়েকবার মিটিংয়ে বসতে হবে, কারণ 133টা অধ্যাদেশের বিষয় এক মিটিংয়ে ফয়সলা করা সম্ভব হবে না। আরো একটা মিটিং। কোন কোন বিষয়গুলোতে একমত হয়েছে? অনেক বিষয়ে একমত হওয়া গেছে। দুই একটা একটু বলেন, আরো অনেক, একটু উল্লেখযোগ্য দুই একটা বলেন, কমন যে কয়টা। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে। এগুলো সব বিষয়ে একমত করা হয়েছে। জুলাই ইন্ডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। এদিকে বৈঠক শেষে কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। বলেন, বিশেষ পরিস্থিতিতে জারি করা এসব অধ্যাদেশ জনস্বার্থে কতটা কার্যকর তা নিরপেক্ষভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, কমিটির কাজ এগিয়ে নিতে বুধবার দুপুর 2টায় দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে। আমরা
আজকে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে দু একজন সদস্যের কিছু কিছু মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য আমরা বলেছি। তো আশা করি এটা আমরা আগামীকাল আবার এই স্থগিত সভাটাই আমরা 2টার সময় নির্ধারণ করেছি। সেই জন্য আমরা মনে করি যে সকল সদস্যই আজকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আবার এই বিষয়ে জানানো হবে। কালকে দ্বিতীয়বার বসে যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আবার পরবর্তীতে বসা হবে। কাজেই আমরা এই 2 তারিখের পূর্বেই আমরা এই 133টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। সেক্ষেত্রে ভেটিং এর জন্য কবে এটা সংসদে উপস্থাপিত হতে পারে? সেইটা এর পরবর্তীতে সংসদ নির্ধারণ করবে, তবে সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই এটা উত্থাপিত হতে পারে। ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান। এমন অবস্থায় ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন, যার ফলে ঈদের চতুর্থ দিন ট্রেন ও বাস টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় সায়ন সাব্বিরের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকেই বেসরকারি ও সরকারি অফিস খুলেছে। ঈদ উপলক্ষে গত 17 মার্চ থেকে ছুটি শুরু হয় ও 23 মার্চ পর্যন্ত মোট 7 দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়েছে। ছুটি শেষে মঙ্গলবার খুলেছে ব্যাংক, বিমা, শেয়ার বাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। তবে ঈদের পর অফিস খোলার মাত্র একদিন পর বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। তবুও ভোগান্তি কমিয়ে নগরে ফেরার জন্য আগেভাগেই ঢাকামুখী হচ্ছেন কর্মজীবীরা। এদিকে রাজধানীর সকল ব্যাংক ও বেসরকারি অফিস খোলায় দৈনন্দিন কাজের ব্যস্ততা বেড়েছে সাধারণ মানুষের। রমজানের পর ব্যাংকের লেনদেন শুরু হয়েছে আগের সময় অনুযায়ী। কার্যক্রম চলছে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। অনেক ভালো লাগতেছে, আসলাম, কোনো সিরিয়াল নাই, চেক দিলাম, সাথে সাথে টাকা পেয়ে গেছি, খুব ভালো লাগতেছে। এই ব্রাঞ্চের তুলনায় কমে, এই ব্রাঞ্চে সাধারণত কাস্টমারের সংখ্যা অনেক বেশি থাকে, যেহেতু চতুর্দিকে আপনার বিজনেস এলাকা। স্বাভাবিক তুলনায় একটু কম হলেও অন্যান্য সময় ঈদের পরে যে ধরনের লেনদেন হয় তার চেয়ে একটু বেশি মনে হয়। ঈদের টানা 7 দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন। তবে 2 দিন অফিস করার পরই স্বাধীনতা দিবসের ছুটিসহ 3 দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন। এদিকে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশন কাজ করে। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। প্রতিদিনের ডিমান্ডটা আসলে কত ছিল আর এখন চাহিদা কত? আমাদের হিসাব নাই। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে বসেছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেল তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক কিছু না। রাজধানী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় করা মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবি প্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএস এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এই বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্য বিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ১/১১ সময় আলোচনায় আসা এই সাবেক সেনা কর্মকর্তা গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এটা মানব পাচারের মামলা। এটার উনি ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মোট ১০১ জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা অনেক দিন হলেই করতেছি আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বারিধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। বাংলাদেশ পুলিশ একটা পেশাদারি সংগঠন, পেশাদারি অর্গানাইজেশন। আমি শুরুতে বলেছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে আইনের যে সঠিক প্রয়োগ এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন করি না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি এবং সে হুএভার এমবি আইনের দৃষ্টিতে একজন দিনমজুরও যেরকম বা রিক্সাওয়ালা যেরকম, আমি কাউকে ছোট করতেছি না, তারপরে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেও সেরকম। সবার ন্যায় বিচার এবং আইনের অধিকার পাওয়া একটা অধিকার আছে এবং এটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশ পুলিশ একটা পেশাদার অর্গানাইজেশন, আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে এটা নিশ্চিত করব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এছাড়া তিনি জানান, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও ভারতের কাছ থেকে ঢাকা কনসুলার অ্যাক্সেস না পেলেও দ্রুতই অ্যাক্সেস পাবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সহ ভারতে যারা পালিয়ে আছে তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাই কমিশনারের সাথে কথা হয়েছে। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শিগগিরই পাবো। সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। সরকারে আসার পর ১ মাস হয়েছে। সেই ১ মাসের মধ্যে ভারতে হাই কমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তো সুতরাং আমরা গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে, আরও যারা আছে পালিয়ে ভারতে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। ইতিহাসের চর্চার উপরই সুশাসনের গতি নির্ভর করে মন্তব্য করে বর্তমান সরকার ইতিহাস শিক্ষার লাগাতার চর্চা করবে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করলেই জানা যাবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলেও দাবি করেন মন্ত্রী। এছাড়া আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয় জানিয়ে তিনি আরও বলেন, জনগণ সবসময় দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে, কারণ আমরা জানি এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যেই যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি তাকে অব্যাহত রাখব। অনিয়ম করে কোনো হাসপাতাল ক্লিনিক চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আজ থেকে হাসপাতাল ক্লিনিক পরিদর্শন শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর এই ধারাবাহিকতায় আগামী 7 দিনে আসাদ গেট থেকে শ্যামলী পর্যন্ত ক্লিনিকে অভিযান চালানো হবে। মন্ত্রী জানান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এছাড়া এবারের ঈদে দ্রব্যমূল্যের বাজার ও পরিবহন ব্যবস্থা নিয়েও কথা বলেন মন্ত্রী। সারা দেশব্যাপী আপনি মনে করেন, আপনি যখন এক জায়গায় শুরু হবে সবাই কিন্তু কিছু না কিছু সাবধানতা অবলম্বন করবে। এটা সারা দেশব্যাপী আমরা করব, আমাদের সিভিল সার্জনদের মাধ্যমে করব, আমাদের লোকাল ইউএইচএফপিওদের মাধ্যমে লোকাল ক্লিনিকগুলিতে আমরা করব। সব জায়গায় আমরা এটা সারা দেশব্যাপী করবো, খালি ঢাকায় করলে তো হবে না। আমার দেশের মানুষ তো বেশিরভাগ গ্রামে থাকে, ওনাদের জন্য করতে হবে। সারা দেশব্যাপী এটা আমরা কন্টিনিউ করবো, চলমান রাখবো। নট দ্যাট 1 মাস করলাম আর করবো না, নো, ইট উইল বি এন্ডলেস। আমরা করেই যাব। অনেক রকম ব্যবস্থা, তাদেরকে একটা নোটিশ দিতে পারি ফর কারেকশন। যদি কোনো মেশিনারিজের অভাব থাকে সেগুলি কালেক্ট করতে বলবো। যদি ওই টাইমের ভিতরে তারা নিজেদেরকে আপডেট না করতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য লাইসেন্সে, যেটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে আগে দেওয়া হয়েছে, সেটাতে যা যা কন্ডিশনের ক্লজেস আছে ওগুলি যদি ফুলফিল না করতে পারে, ইন দ্যাট কেস উইল গো ফর ক্লোজ আপ। যদি না পারে, মানে জনগণের স্বাস্থ্য সেবাকে ক্ষতিগ্রস্ত করে কারো পার্সোনাল বেনিফিটের কারণে ক্লিনিক দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা খোলা রাখবো, এটা ইম্পসিবল। উচ্চশিক্ষায় বিদেশগামীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এর আগে দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় অংশগ্রহণের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। এছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। দ্বিতীয়ত, আমাদের মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির ফলে বা এই সংকটের ফলে আমাদের তো অনেক শ্রমিকরা সেখানে বর্তমানে আছে এবং আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়েও আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন এখানে মিডল ইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করা হয়েছে এগুলো তো আবার রিবিল্ড করতে হবে। তাছাড়া ওখানে আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার 180 ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে শহর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অভিযোগ করে বলেন, ক্ষমতায় আসার পর সরকারি দল জনগণকে দেয়া
কথা ভঙ্গ করেছে। কর্তৃত্ব রক্ষায় জুলাই সনদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি। এ সময় সরকারি দলকে জুলাই সনদ মেনে নেয়ার পরামর্শ দেন গোলাম পরোয়ার। পাশাপাশি আওয়ামী লীগের পরিণতি থেকে জামায়াত ও বিএনপিকে শিক্ষা নিতে বলেন তিনি। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারি, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক সহ শহর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতি বুঝে ফেলেছে যে ওনারা এই জুলাই সনদের মূল স্পিরিট থেকে একেবারে 180 ডিগ্রি পুরা রিটার্ন করেছেন, 180 ডিগ্রি ব্যাক করেছেন, নাকি বলেন? নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সকালে লালপুর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাতক ট্রাক চালক ও সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিগত সরকারের সময়ে দেশে কোনো উন্নয়ন হয়নি, মেগা প্রজেক্টের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শাহাবুদ্দিন সাবুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি দাবি করেন, অনেক প্রকল্পে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষ এর সুফল পায়নি। এছাড়া ভবিষ্যতে দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ অনেকে। এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত 17 বছর এটা না করলেও চলত। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা হয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, সেটা জেলা পরিষদ হোক, সেটা লক্ষ্মীপুর পৌরসভায় হোক, পুলিশ ডিপার্টমেন্টে হোক, সিভিল প্রশাসনে হোক, এবং লক্ষ্মীপুর রোডসে হোক আর LGD-তে হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টে হোক, দায়িত্ব কিন্তু তাকে বহন করতে হবে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক সংবাদ। ইরাকের আনবার প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সাদ আল বাইজি রয়েছেন। PMF জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় তাদের একটি কমান্ড সদর দপ্তরে এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত 30 জন। হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সংগঠনটি। এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত আজ 25তম দিনে গড়িয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এক আবাসিক এলাকায় হামলায় অন্তত 6 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। একই সঙ্গে উর্মিয়া শহরেও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও 5 জন। অন্যদিকে পাল্টা জবাবে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 6 জন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়াতেই কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ক্রমবর্ধমান এই সংঘাতে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে ইসলামাবাদ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আগ্রহ দেখিয়েছে। এমনকি পক্ষগুলো রাজি হলে ইসলামাবাদ এই বৈঠক
বৈঠকের আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগ এবং আঞ্চলিক বাস্তবতা সব মিলিয়ে পাকিস্তান একটি সম্ভাব্য সেতুবন্ধন হিসেবে উঠে এসেছে। তবে সৌদি আরবের সমর্থন ছাড়া পাকিস্তানের বড় কোনো কূটনৈতিক উদ্যোগ বাস্তবায়ন কঠিন হতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। লন্ডনে উদযাপিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের স্বনামধন্য অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর কেক কেটে সাকিবকে শুভেচ্ছা জানিয়ে তাকে নবাব আখ্যা দেন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্থান করে নিয়েছেন বল ব্যাটের অসাধারণ পারফরম্যান্স দিয়ে। ২০১৮ বিশ্বকাপ সহ একাধিক ঐতিহাসিক জয়ে বাংলাদেশের জন্য অনন্য অবদান রেখেছেন তিনি। তবে ক্যারিয়ারের শেষ দিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে কিছু আইনগত জটিলতার কারণে জাতীয় দলে অনুপস্থিত ছিলেন সাকিব। তবে বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি চলছে তার। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে সাকিবের আইনগত বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে। আশা করা হচ্ছে দ্রুতই আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন সাকিব আল হাসান। সাকিব সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন। দেশের কোটি ভক্ত তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং জিদানের মধ্যে ইতিমধ্যে মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। দীর্ঘদিন ধরেই বর্তমান কোচ দেশম এর বিদায় প্রায় নিশ্চিত ছিল। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তার হাত ধরেই বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে আসে ফ্রান্স। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ আসরেও ফাইনালে পৌঁছায় দলটি। অন্যদিকে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক জিদান অনেকদিন ধরেই এই পদের জন্য আলোচনায় ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো দায়িত্ব নেননি তিনি। ৫৩ বছর বয়সী এই কিংবদন্তি কোচের জন্য ফ্রান্স দলের দায়িত্ব নেওয়া যেন ছিল সময়ের অপেক্ষা। দেশের ফুটবলের সঙ্গে গভীর সম্পর্ক এবং কোচ হিসেবে অসাধারণ সাফল্য সব মিলিয়ে জিদানি এখন এই পদের সবচেয়ে যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক। জুলাই যোদ্ধাদের দেওয়া ইন্ডেমনিটি গ্রহণ করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, অফিস, আদালত। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।